নমস্কার পাঠক বন্ধুরা, আগামী 28শে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে। সেখানে বিভিন্ন প্রকাশনা থেকে আমার কতগুলি বই আছে, নতুন বইও প্রকাশ পাচ্ছে। কিন্তু আজকে যে জন্য আমি এসেছি সেটি হলো আমার এই বইটি নিয়ে আমি কিছু বলতে চাই। ভার্গবাস্ত সেলুলার জেলে বাংলার দামাল ছেলেরা, এই বইটি নিয়ে এই জন্য বলতে এসেছি কারণ গত এপ্রিলে পয়লা বৈশাখে এই বইটি প্রকাশ পেয়েছে। আর এই বইটি এই বছর প্রথমবার বইমেলার মুখ দেখছে। সুতরাং আমার মনে হলো পাঠকদের আমি এই বইটি সম্বন্ধে কিছু জানিয়ে যাই। কারণ সে সেলুলার জেল নিয়ে বহু বই আছে, আমি নিজেই এই বই লেখার সময় গবেষণার সময় আমি দেখেছি সেলুলার জেল নিয়ে প্রচুর বই রয়েছে, কিন্তু সেই বইগুলোর থেকে এই বইটা কেন আলাদা, আপনারা এই বইটা কেন হাতে তুলে নিয়ে দেখবেন, সেই জন্য আমার মনে হলো যে পাঠকদের আমি এই বইটি সম্বন্ধে কিছু জানিয়ে যাই। আমি এখানে ভূমিকা থেকে খানিকটা পড়ে শোনাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বইটির বিষয়বস্তুটি কী। 2 বছর আগে সেলুলার জেল নিয়ে লেখার কথা যখন চিন্তাভাবনা করি, সেই সময় এই নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম সেলুলার জেল নিয়ে বিভিন্ন ভাষায় বেশ অনেকগুলো বই রয়েছে। সেখানে জেলের নিষ্ঠুর নিয়মকানুন এবং জেলের ভেতরকার অসহনীয় জীবনের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বিপ্লবীদের বীরগাথা নিয়ে বিশদে আলোচনা নেই। বেশিরভাগ বইয়ের শেষ পাতায় দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক কয়েদিদের দীর্ঘ তালিকা, যার বেশিরভাগ জুড়ে রয়েছে বাংলার বিপ্লবীরা। এই কয়েকশো বাঙালি বীরের বীরগাথা জানার জন্য আমার কৌতূহল হয়, জানতে ইচ্ছা করে তাদের সংগ্রামের কথা, তাদের দেশভক্তির কথা, তাদের ত্যাগের কথা। কী কারণে ইংরেজ সরকার কয়েকশো বাঙালি যুবককে ওই মৃত্যু কুটিরিতে পাঠালো এবং সেখানে পৌঁছে জেলের ভেতর সেই সব বিপ্লবীদের কী ছিল অভিজ্ঞতা। শুরু হলো আমার গবেষণা। সেলুলার জেলের কয়েকশো বাঙালি বিপ্লবীর তালিকা ধরে ধরে আমি তাদের বীরগাথা অনুসন্ধান করা শুরু করলাম। একে একে তারা আমার লেখনীতে জীবন্ত হয়ে উঠল। তারা দেশের স্বাধীনতার স্বপ্ন দেখত। সেই সময় চারিদিকে লর্ড কার্জনকৃত অপমানের প্রতিবাদে পিস্তলের গুলি চলেছে, স্থানে স্থানে বোমা ফেটেছে। পুলিশ বলতো ওসব কিছু বিপ্লবীদের কাজ, এর সঙ্গে দেশের লোকের কোনো যোগাযোগ নেই। সরকার তাদের অ্যানার্কিস্ট আখ্যা দিয়েছিল। তাদের দাবি ছিল পূর্ণ স্বাধীনতা। যুবকেরা জানতো পূর্ণ স্বাধীনতা নরমপন্থীদের আবেদন নিবেদনে আসবে না। 2-1টা শাসন সংস্কারের মধ্যে দিয়ে পূর্ণ স্বাধীনতা কখনোই সম্ভব নয়। তাই তারা প্রবল আত্মবিশ্বাসে পূর্ণ স্বাধীনতার জন্য কণ্টকময় পথে চলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। শাসকের বয়ানে এরা ছিলেন বিপজ্জনক কয়েদি। দেশের নরমপন্থী নেতারা ছিলেন বিপ্লব বিদ্বেষী। নেতারা কখনো বিপ্লবীদের আন্দোলনকে শিশুসুলভ আখ্যা দিয়েছিলেন বা কখনো তাদের ফ্যাসিস্ট বলতেন, আবার কখনো বলতেন বিপ্লবীরা দেশের অগ্রগতিকে 50 বছর পেছনে ঠেলে নিয়ে গেছে। কিন্তু তাদের একমাত্র চিন্তা ও ধ্যান ধারণা ছিল ব্রিটিশ রাজ শেষ করতে হবে, জন্মভূমি ভারতকে স্বাধীন ও মুক্ত করতে হবে। এই সমস্ত মৃত্যু পথযাত্রীদের মধ্যে যারা বেঁচে ছিলেন, ফাঁসি বা গুলিতে না মরে দীর্ঘমেয়াদী সাজা পেয়েছিলেন, তাদেরই আন্দামানে পাঠানো হয়। বিপ্লবীদের গ্রেপ্তার করা হয়, কিন্তু দামাল ছেলেগুলোর কাছে জীবন মৃত্যু পায়ের ভিত্ত, চিত্ত ভাবনাহীন। এই সমস্ত অ্যানার্কিস্ট, ফ্যাসিস্ট, শিশুসুলভ, সশস্ত্র বিপজ্জনক কয়েদিদের সেলুলার জেলে পাঠানো হয়। ব্রিটিশ জামানায় রাজনৈতিক বন্দীদের শিরদাঁড়া ভাঙার সেলুলার জেল ছিল এক বিশাল গবেষণাগার। নিষ্ঠুর ইংরেজ সরকার এই জেল বানিয়েছিল তাদের শত্রুদের মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য, যাতে তারা শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আবার ইংরেজ সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ না করতে পারে। আর এই প্রক্রিয়া একদিন নয়, প্রতিদিন একটু একটু করে জেলের অন্ধকারে মানুষগুলোকে শেষ করে দেওয়ার এক সুপরিকল্পিত চক্রান্ত ছিল ইংরেজ সরকারের। বিপ্লবীরা অবিশ্বাস্য বীরত্বে অন্ধকারকে পিছনে ঠেলে আলোর পথ দেখিয়ে বেরিয়ে আসতে পেরেছে। এই কালো গহ্বরের মধ্যে থেকে অপরিসীম গৌরবে নিজেদের মুক্ত করেছেন।
অথচ শক্তিশালী ইংরেজ সরকারের অত্যাচার থেকে নিজেদের প্রতিহত করবার জন্য গারোদের পিছনে নিরস্ত্র বিপ্লবীদের কাছে কোনো অস্ত্র ছিল না। যা ছিল যা দিয়ে তারা নিজেদের মুক্ত করতে পারেন। তাদের একমাত্র অস্ত্র ছিল নিজেদের উপর সংযম। কারাগারের পিছনে নিরস্ত্র মানুষগুলোর হিংস্র ব্রিটিশ শাসকের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার ছিল অনশন। তাই বারবার অনশন করে তারা তাদের নিজেদের দাবিতে অনড় থেকেছেন। এই কঠোর অনশনে সকলেই মৃত্যুর মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছেন। বিপ্লবীদের মৃত্যু হয়েছে, সারা জীবনের জন্য তাদের স্বাস্থ্যভঙ্গ হয়েছে, কেউ কেউ অর্ধ উন্মাদ হয়ে বাকি জীবন কাটিয়েছেন। তবুও এই মহান বিপ্লবীরা তাদের নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন। বিপ্লবীদের এই প্রবল প্রতিরোধ যেন পুরাণের ভার্গবাস্ত্র অস্ত্রের সঙ্গে তুলনীয়। পুরাণ থেকে জানা যায় এই অস্ত্রের শক্তি ব্রহ্ম শিরস্থানের অনুরূপ। ভার্গবাস্ত্র তার লক্ষ্যভেদ করার পরে সেই অঞ্চল ভস্মে পরিণত হয়। ঠিক সেভাবেই বিপ্লবীদের প্রতিবাদ প্রত্যাঘাতে একসময় ইংরেজ সরকার বন্দির কয়েদ করে রাখার প্রক্রিয়া থেকে নিজেদের বিরত করল। বারবার আঘাতে প্রত্যাঘাতে ইংরেজ সরকার বাধ্য হয় বিপ্লবীদের মুক্ত করতে। কারণ ইংরেজ সরকার জেনে গেছিল যতবার সেলুলার জেলের দরজা বিপ্লবীদের জন্য খুলে যাবে ততবার তাদের ভয়ানক প্রতিরোধের মুখোমুখি হতে হবে। আর এই প্রতিঘাতের তীব্রতা এতটাই বেশি হবে যে ইংরেজ সরকারের অস্তিত্ব ভেঙে চুরমার হয়ে যাবে। আর ঠিক হলেও তাই। 1938 সালের পর আর কোনো রাজবন্দীকে সেলুলার জেলের অন্ধকার কুঠুরির মধ্যে গড়াদের পিছনে শাস্তি পেতে হয়নি। রাজবন্দীদের জন্য সেলুলার জেলের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। আজ আন্দামান সেলুলার জেল ভারতের মুক্তি সংগ্রামের একটি গৌরবান্বিত সংগ্রাম ক্ষেত্রের পরিচয় বহন করে চলেছে। তো এই হলো আমার এই বইটির বিষয়বস্তু। আমি আশা করছি কিছুটা হলেও আমি আপনাদের বোঝাতে পেরেছি। তা এই বইটি পাওয়া যাবে কাফে টেবিলে বইমেলায় কাফে টেবিলের স্টল হচ্ছে 419 নাম্বার স্টল, 8 নাম্বার গেট দিয়ে ঢুকে বাঁদিকে গেলেই আপনারা দেখতে পাবেন, খুব কাছে। তো এই বইটি আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান বা হাতে তুলে নিয়ে দেখতে চান তাহলে অবশ্যই কাফে টেবিলের স্টলে বইমেলায় কাফে টেবিলের স্টলে চলে যাবেন। এছাড়াও বইমেলায় কাফে টেবিলের স্টলে আমার আরও 3টি বই আপনারা পাবেন। যারা আমার লেখা পছন্দ করেন বা হাতে তুলে নিয়ে দেখতে চান আমার বই, তারা সেখানে এই বই 3টি পেয়ে যাবেন। এক রোহিঙ্গার ডায়েরি, নাগাসাকি ও 1000 কাগজের বক এবং 7 সেন্স। তো এই হলো আমার বক্তব্য। আর বইমেলার প্রাঙ্গণে আপনাদের সঙ্গে দেখা হবে, বই নিয়ে কথা হবে, বই নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে। সবাই ভালো থাকুন আর সাহিত্যে থাকুন। নমস্কার।